শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসিতে পড়াশোনা করো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের। সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কিছু গণিত আছে, সেগুলো সমাধান। এটা সবার জন্য অবশ্যই উপকারী, কারণ এই অঙ্কগুলো বারবার বোর্ডে আসে। বিভিন্ন টেস্ট পেপার থেকে আমি এই অঙ্কগুলো সংগ্রহ করেছি যেগুলো বারবার এসেছে। তো গত ক্লাসে আমি 1 থেকে 13 পর্যন্ত সমাধান করে দিয়েছি। অবশ্যই সে ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু অনেক উপকার হবে এবং পরবর্তী অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। তো আজকে আমি শুরু করব 14 নম্বর থেকে। তো 14 নম্বর প্রশ্নটা দেখো, 101 কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে হবে, যেহেতু খ নম্বরে আসবে, কখনো কখনো গ নম্বরে আসতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই সংখ্যাটা একটা বাইনারি সংখ্যা, কিন্তু একটু খেয়াল করে তোমরা দেখো তো, বাইনারিতে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আছে 0 এবং 1, এবং ডেসিমেলে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এবং সবার শেষে হেক্সাডেসিমেল পদ্ধতিতে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা তো আছেই, এর পাশাপাশি A, B, C, D, E এবং F। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 101 কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো, তুমি প্রথমেই কিন্তু লিখে ফেলবে যে এটি একটি বাইনারি সংখ্যা, তাহলে কিন্তু ভুল হবে। সবাই এই ভুলটাই করে। এরকম প্রশ্ন আসতে পারে 101011, এটা কী ধরনের সংখ্যা? দেখলে মনে হয় এটা বাইনারি সংখ্যা, কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু বেজ দেওয়া নাই। যতক্ষণ না বেজ দেওয়া থাকবে ততক্ষণ কিন্তু এটা কী ধরনের সংখ্যা তা তুমি ডিক্লেয়ার করতে পারবে না। তাই এই সংখ্যাটা কী ধরনের সংখ্যা হতে পারে একটু তাকিয়ে দেখো। বাইনারিতে 0 এবং 1 আছে, এখানে 0, 1 আছে। ডেসিমেলেও কিন্তু 0, 1 আছে। এটাকে আমি 101 না বলে ডেসিমেল পদ্ধতিতে তো 101ও বলতে পারি, তাহলে এটা ডেসিমেল সংখ্যা এবং বাইনারি সংখ্যা দুইটাই। এবার অক্টালে চলে আসো। অক্টালেও কিন্তু 0 এবং 1 থেকে শুরু হলো, তাহলে এই সংখ্যাটা অক্টালও হতে পারে। এবং সবার শেষে হেক্সাডেসিমেলও আমরা দেখতে পাই 0, 1 এই দুইটা ডিজিট কিন্তু এখানে আছে। 101 মানে তো এই 01 দিয়ে তৈরি, তাহলে এই সংখ্যাটা হেক্সাডেসিমেলও হতে পারে। তাই তোমরা লিখবে যে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সবগুলো সংখ্যা পদ্ধতিতেই 1 এবং 0 আছে। তাই এই সংখ্যাটি যে কোনো পদ্ধতির হতে পারে, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং ডেসিমেল যে কোনো সংখ্যা পদ্ধতির হতে পারে। কেউ যদি লিখে থাকে যে এটা শুধুমাত্র বাইনারি, তাহলে তার অঙ্কটা কাটা যাবে। আশা করি এই ধরনের কনফিউজিং যে গণিত এগুলো তোমরা বুঝতে পারবে। এরপরে প্রশ্নটি 15 নম্বর আছে, দেখো 5D কোন ধরনের সংখ্যা। তো এটা একেবারেই সহজ একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, হেক্সাডেসিমেল ছাড়া আর কোনো সংখ্যা পদ্ধতিতে কিন্তু ABCD নাই। তাহলে এখানে যেহেতু ABCD D আছে, তাহলে এটা নিশ্চিতভাবে হেক্সাডেসিমেল সংখ্যা। 16 নম্বরে দেখো 1101 কী ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। এই অঙ্ক কিন্তু বারবার আসছে, এই যে এটার মতো 14-র মতো। তো এটাও কিন্তু তোমরা বুঝতে পারলা যে এই সংখ্যাটা বাইনারি, ডেসিমেল, অক্টাল কিংবা হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা পদ্ধতিরই হতে পারে। তো 14 নম্বরটা বুঝলে 16 নম্বরটা একইভাবে বুঝতে পারবে। 17 নম্বরে দেখো সংখ্যা পদ্ধতিতে 9AF কী ধরনের সংখ্যা বর্ণনা করো। এই অঙ্কটা অনেকবার বোর্ডে এসেছে। তো এই সংখ্যাটা দেখো 5D, যে 15 নম্বর, আর এটা সেম প্রশ্ন, কারণ 9-এর পরে A এবং F আছে। A এবং F আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। ইনফ্যাক্ট হেক্সাডেসিমেল ছাড়া আর কোনো সংখ্যা পদ্ধতিতে ABCDর ব্যবহার নাই। তাই এই সংখ্যাটা অবশ্যই একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটা লিখে দিতে পারো। এবার আসি 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 298 বাইরে বেজ দেওয়া আছে 8, এই সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। তুমি লিখবে 298 সংখ্যাটি সঠিক না, কারণ যেহেতু এটার বেজ দেওয়া আছে 8, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা।
কিন্তু আমরা জানি অক্টাল পদ্ধতিতে সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7, কিন্তু এখানে সর্বোচ্চ ডিজিট হচ্ছে 9, তাই এটা কোনোভাবে অক্টাল পদ্ধতির সংখ্যা হতে পারে না। আশা করি বিষয়টা বুঝছো। তো এই নিয়মে যদি অন্য অঙ্ক আসে তাহলে তোমরা লিখতে পারবে। যেমন 184, এই সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। এখানে দেখো ছোটো করে 8 লেখা আছে, অর্থাৎ এটা একটা অক্টাল সংখ্যা। তো একইভাবে বাংলায় ব্যাখ্যা দিতে হবে। আমরা জানি অক্টাল পদ্ধতিতে সর্বোচ্চ ডিজিট বা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, কিন্তু এখানে সর্বোচ্চ সংখ্যা 8, তাই এই সংখ্যাটা কোনোভাবেই অক্টাল পদ্ধতির সংখ্যা হতে পারে না। এরপর আছে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে এফ এর পরের সংখ্যাটি কত, বা এর পরের সংখ্যাটি ব্যাখ্যা করো। তো এই 20 নম্বর অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে 20 তোমাকে বলেছে এফ এর পরের সংখ্যাটি কত। তোমাকে যদি অন্যভাবে প্রশ্ন করা হয় যে 10 এর পরের সংখ্যাটা কত, তাহলে তুমি অনায়াসে বলতে পারবে সেটা 11। আবার যদি বলে তোমাকে 32 এর পরের সংখ্যাটা কত, তাহলেও কিন্তু তুমি বলবে 33। এখন যদি বলা হয় এফ এর পরের সংখ্যা কত, এখন তোমরা এটা বুঝতে পারলে যে পরের সংখ্যা মানে 1 যোগ, 12 পরের সংখ্যা 13 মানে 12 সাথে 1 যোগ, 30 এর পরের সংখ্যা 31 মানে 30 এর সাথে 1 যোগ। তেমনি এফ এর পরের সংখ্যাটি যদি তোমাকে বের করতে বলে, তাহলে তার সাথে তুমি 1 যোগ করবে, তাহলে তো পরের সংখ্যাটা বের হয়ে গেল। এবার আমরা যোগ করে দেখি যোগফল কত হয়। তোমরা জানো এফ আর এফ এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ করার নিয়ম কোনটা দেখে নাও। এটার সাথে যোগ করব কত, 1, কারণ 1 যোগ করলেই তো পরের সংখ্যাটা বেরিয়ে যাবে। এফের মান কিন্তু হেক্সাডেসিমালে 15। দেখো এই যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত 10, এবং এ থেকে এফ পর্যন্ত আছে 6টা, মোট 16টা। তো এর মান কিন্তু 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। তো এখানে এফ এর মান হচ্ছে 15, তো 15 আর 1 যোগ করলে 16টা ডান দিকে রাখবে। যেহেতু হেক্সাডেসিমালের যোগ এবং হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, তাহলে নিয়ম হচ্ছে যোগফল, হেক্সাডেসিমালের যোগফল যদি 16 বা তার বেশি হয়, তাহলে তোমাকে হেক্সাডেসিমালের যে বেজ 16 এটা দিয়ে বিয়োগ করতে হবে। তো 16 থেকে 16 বিয়োগ করলে হয় 0, ক্যারি থাকে 1, এই 0টা এবং ক্যারি 1টা হাতে রাখবো, এখানে রাখলাম। আবার একইভাবে এই এফের মান 15 এবং ক্যারি 1 এর মান 1 হলে মোট হবে 16। একইভাবে 16 থেকে 16 বিয়োগ করলে আবার 0 হবে এবং অবশিষ্ট থাকবে 1। তার মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে এফ এর পরের সংখ্যাটি কত বা ব্যাখ্যা করো, বা নবীতিকে যদি আসে, তাহলে তুমি জানবে যে এফ এর পরের সংখ্যা হচ্ছে 100। এই ব্যাপারে আর একটা ক্লাস আছে, সুন্দর করে বুঝিয়ে দেব যে কীভাবে সংখ্যা পদ্ধতির পরের সংখ্যাগুলো সহজেই অঙ্ক না করে করা যায়। 21 নম্বর প্রশ্ন দেখো 77 এর পরের সংখ্যাটি বের করো। এটা কিন্তু অক্টাল। তো 77 এর পরের সংখ্যা কীভাবে বের করবে অক্টাল পদ্ধতিতে, দেখো এটা হচ্ছে 21 নম্বর। প্রথমে 77 লিখব এবং অবশ্যই দেখবে যে এটার বেজ কত। বেজ আছে 8 মানে হচ্ছে অক্টালে আছে। আর একটু আগে আমি বললাম যে কোনো সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে গেলে সেই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তো এখানে 1 যোগ করে ফেলি। এখন কিন্তু এটা অক্টালের যোগ হয়ে গেল। অক্টালের যোগের নিয়ম আগেও করা হয়েছে, আরও একবার বুঝাবো। 7 আর 1 8। অক্টাল সংখ্যা যদি যোগফল 8 বা তার বেশি হয়, 8 বা তার বেশি হয়, তাহলে অক্টালের বেজ যে 8 বিয়োগ করতে হয়। তো 8 থেকে 8 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত 1। এই 1-এর সাথে আবার 7 যোগ করলে আবার 8, আবার 0 এবং আবার 1, ঠিক এটার মতো। তো 77-এর পরের সংখ্যা সবসময় 100। 22-এ প্রশ্ন করা হয়েছে 11 এর পরের সংখ্যা কত, কিন্তু 11 না, এটা হচ্ছে 11 বাইনারিতে আছে। তো বাইনারির পরের সংখ্যা বের করার জন্য অবশ্যই আমাদের আবার 1 যোগ করতে হবে, কারণ যে কোনো সংখ্যার পরের সংখ্যা মানে 1 যোগ। তো বাইনারির যোগ অনেক পদ্ধতি আছে। আজকে আমি উপরে যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলাম সেই নিয়মে করাবো। তো 1-এর সাথে 1 যোগ করলে কত হয় 2। যেহেতু বাইনারির বেজ 2, তাই 2 বিয়োগ করতে হবে। তো 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, সেটা এপাশে রাখবো। এবং বাইনারির বেজ 2 যে, এই 2 বিয়োগ করব। তো 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 0, এখানে 0 লিখবে। হাতে কত থাকবে 1। এই 1 এখানে রাখলে আবার 1 যোগ করলে 2,
2 থেকে 2 বিয়োগ করলে আবার 0 এবং আবার 1। দেখো 3 ক্ষেত্রে কিন্তু 100 হলো, কারণ এটা সর্বোচ্চ মান, 2 ডিজিটের সর্বোচ্চ মান। তো এই অঙ্কগুলো যদি নৈবেদিকে আসে তাহলে সহজেই মুখোমুখি করে ফেলতে পারবে। আর যদি সৃজনশীলের খ নম্বরে বা গ নম্বরে বা কতে আসে তাহলে এভাবে ভেঙে লিখবে। তো আরও একটা প্রশ্ন এভাবে তোমাদের আসতে পারে, যে কোনো সংখ্যার পরের সংখ্যাটি বের করো। তো যে কোনো সংখ্যার পরের সংখ্যা মানে তুমি 1 যোগ করে দিবে, কারণ 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটা বড় করব না, গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমি 2টা ক্লাসে করে দিলাম। এছাড়াও কিন্তু এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের আরও কিছু অঙ্ক বাকি আছে, এবং তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ লজিক গেট, এনকোডার, ডিকোডার, বুলিয়ান, অ্যালজেব্রা থেকে যেই প্রশ্নগুলো পরীক্ষা বারবার আসে, যেগুলো তোমাদের সলভ করতে অনেক সমস্যা হয়, সেগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে। সে পর্যন্ত তোমরা অবশ্যই আশা করি আমার সাথেই থাকবে। ধন্যবাদ।